এই ক্লাসে এসএসসি জিডি কনস্টেবল 2025-এর 11/2/2025-এর সেকেন্ড শিফটে অঙ্কের উপর যে 20টি কোশ্চেন ছিল সেই কোশ্চেনের বেস্ট সলিউশন দেখে নেব। আজকের প্রথম কোশ্চেনটা কি আছে, একটি বাস শহর পি থেকে শহর কিউ পর্যন্ত 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 45 মিনিটে এবং 40 কিলোমিটার/আওয়ার গতিতে শহর পিতে ফিরে আসে। যাত্রায় বাসটির গড় গতি কত সেটা বার করতে হবে। সেটা কোন এককে বার করতে হবে? কিলোমিটার/আওয়ারে। এই এককটা মাথায় রাখতে হবে। তো গড় গতিবেগের সূত্র কি? টোটাল ডিস্টেন্স অর্থাৎ টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তো এখানে আমরা দেখো, এখানে 60 কিলোমিটার দূরত্ব যায় আবার ফিরে আসে, তাহলে কি টোটাল দূরত্ব কত হবে? এখানে টোটাল ডিস্টেন্স কত হবে? 2 × 60 সমান 120। 120 কিলোমিটার হলো টোটাল দূরত্ব। আর এখানে প্রথম ক্ষেত্রে সময় লেগেছে কত? 45 মিনিট। 45 মিনিটটাকে আমাকে দেখো, এখানে যেহেতু কিলোমিটার/আওয়ার এককে চেয়েছে আর এটা আমি কিলোমিটার বার করলাম দূরত্বটা, তাহলে তাহলে এটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। 45 মিনিটকে ঘন্টায় নিয়ে গেলে কি করবো? 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 15 দিয়ে 3 15 45, 4 15 60, তাহলে 3/4 হলো প্রথম ক্ষেত্রে সময়। নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগটা দেওয়া আছে, 60 কিলোমিটার দূরত্ব 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে যায়, তাহলে সময় লেগেছিল কত? 60/40, কাটাকাটি করলে এখানে 20 দিয়ে 3/2, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগলো 3/2। তাহলে টোটাল টাইম কত? এখানে যোগ করে দিলে আমি পেয়ে যাবো টোটাল টাইম। টোটাল টাইম হবে কত হবে? এই 3/4 আর এই 3/2 যোগ করে দিতে হবে। কত? 3/4 প্লাস 3/2 যোগ করলে কত হবে? এদের লসাগু কত হবে? 4। তাহলে 3 প্লাস 6 সমান কত? 9/4। তাহলে 9/4 হলো টোটাল টাইম। তাহলে টোটাল টাইম এখানে লিখবো কত হবে? 9/4। তো এবার এখানে গড় গতিবেগ অর্থাৎ অ্যাভারেজ স্পিড, তাহলে কি হবে? এটা ইকুয়াল টু কি হবে? টোটাল দূরত্ব বা ডিস্টেন্স বাই টোটাল সময় কত? 9/4। তাহলে 9/4/4 না লিখে একবারে এটা আমরা উপরে লিখবো। তাহলে এবার এটাকে কাটাকাটি করতে হবে। 3 দিয়ে 3 তিরিক্ষে 9, 3 4 12, অর্থাৎ 160/3। পূর্ণ ভাঙলে কত হবে? 5 3 15, 3 তিরিক্ষে 9, 53.33, অর্থাৎ এটাই হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখো, দুটি সংখ্যার গুণফল বলেছে এত এবং গসাগু এত, তাহলে লসাগু কত? আমরা জানি কোনো দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু আর গসাগুর গুণফল সমান হয়। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে আমরা এই সংখ্যা দুটোর গুণফল কত? 5184, একে 24 দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে। তো এটা কাটাকাটি করতে হবে, কিন্তু আমরা পরীক্ষার ক্ষেত্রে কি করব? কাটাকাটি করব না, এটা কাটাকাটি না করেই আমি অ্যান্সার বলে দিতে পারবো অপশান দেখে। কেননা দেখো, ইউনিট ডিজিট চেক করো। দেখো এই 24 আছে, 24-এর ইউনিট ডিজিট কত? 4। 4কে কোন সংখ্যাটা দিয়ে গুণ করলে উপরে 4 হবে? 4কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 4 4 16, তাহলে ইউনিট ডিজিট 6 হয়ে যাবে, তাহলে এটা হবে না। তারপরে যদি 5 দিয়ে করি, 4 5 20, শূন্য হয়ে যাবে, তাহলে এটা হবে না। 3 4 12, 2 হয়ে যাবে, এটাও হবে না। 4 6 24, তাহলে এটাই হবে। তাহলে 4 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। এরকম ভাবে করব। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? এখানে কি করতে হবে? আমাকে বদমাস রুল ইউজ করতে হবে। অর্থাৎ এখানে প্রথমে ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের বলতে প্রথমে কি? বার, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। এটা হলো প্রথম কাজ। তারপরে ও বলতে এখানে অফ, এক সেকেন্ড কালিটা চেঞ্জ করে নিই। ও বলতে এখানে অফ, আর ডি বলতে ভাগ বা ডিভিশন, আর এম বলতে মাল্টিপ্লিকেশন বা গুণ, এ বলতে অ্যাডিশন যোগ, আর সবশেষে বিয়োগ বা সাবট্রাকশন। তো এর মধ্যে প্রথমে আমাকে ভাগের কাজ করতে হবে। তাহলে 32কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। সেই 4 দিয়ে 5কে গুণ করে 4 5 20 হয়। তাহলে এইদিকে 20 হলো, আর এদিকে -2 আর 3 গুণ করলে -6 হয়। তাহলে 20 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 14। তাহলে 2 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার।
4 নম্বর কোশ্চেনটা দেখো এবার কি বলেছে, একটি যাত্রার 3/5 অংশ অর্থাৎ 3/5 অংশ বলতে 3/5 অংশ 84 কিলোমিটার পার আওয়ার গতিতে অতিক্রম করা হয় এবং বাকি দূরত্ব 56 কিলোমিটার পার আওয়ার গতিতে অতিক্রম করা হয়। পুরো যাত্রার গড় গতি কত সেটা বার করতে হবে। এখানে 3/5 অংশ, 3/5 অংশ বলতে আমরা তাহলে এখানে টোটাল দূরত্ব যদি আমি 5 ধরি, তাহলে গিয়েছে প্রথম ক্ষেত্রে কত গিয়েছে 3, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যাবে কত, আর বাকিটা 2। তো এটা হলো কি ডিস্টেন্সের রেশিও আমরা পেয়ে গেলাম, ডিস্টেন্স রেশিওটা বা দূরত্ব রেশিওটা। এবার প্রথমটা 3, এটা যেটা গিয়েছে ওটা কত কিলোমিটার আওয়ারে 84, তারপর দ্বিতীয়টা 56। তো আমাকে এখানে জানতে পুরো যাত্রার গড় গতি জানতে চেয়েছে। আমরা এর আগে শুনলাম গড় গতি ইকুয়াল টু কি টোটাল দূরত্ব বাই টোটাল টাইম। তাহলে আমরা এখানে টোটাল দূরত্ব কি এই 3 আর 2 যোগ করলে 5, 5 হলো এখানে টোটাল দূরত্ব, আর টোটাল টাইমটা কি করে বার করব, 3 দিয়ে 84 কে ভাগ করলে প্রথম ক্ষেত্রে সময়টা পেয়ে যাব। তারপরে এক সেকেন্ড এখানে এটা তো সব, এটা হলো দূরত্ব এটা, আর এটা হলো স্পিড। তাহলে দূরত্ব 3, 3কে যদি আমি 84 দিয়ে ভাগ করি তাহলে প্রথম ক্ষেত্রে সময় পেয়ে যাব। এটা কাটাকাটি করলে কত হবে, একবারে 3 দুকানে 6, 28 হবে। 1/28 হলো প্রথম ক্ষেত্রে সময়। দ্বিতীয় ক্ষেত্রে সময় কত হবে, 2/56, এও 1/28, 1/28। তাহলে 1/28 দুবার যোগ করলে কত হয়, 2/28 হবে। এখানে যোগ করছি, এখানে 1/28 প্লাস 1/28 যোগ করলে 2/28, এবার কাটাকাটি করলে কত, 2 দিয়ে 14, অর্থাৎ 1/14 হবে। এটা 1/14। তাহলে টোটাল, এক সেকেন্ড, তাহলে এটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, তাহলে টোটাল টাইম যেটা হবে সেটা কত হবে, 1/14। এটা হলো টোটাল টাইম। তাহলে এখানে 1/14 লিখবো, এখানে 1/14 লিখবো, সেটা একবারে এখানে 14 হয়ে যাবে। তাহলে গুণ করলে কত, 5 14 70। তাহলে 70 হবে এখানে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি শ্রেণীর 50 নম্বরের ইংরেজি পরীক্ষায় 20 জন শিক্ষার্থীর গড় স্কোর হলো 40 জন, 25 জন শিক্ষার্থীর গড় স্কোর ছিল 34 নম্বর, 15 জন শিক্ষার্থীর গড় স্কোর ছিল 26 নম্বর। পুরো শ্রেণীর ভারিত গড় অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ স্কোর কত সেটা বার করতে বলেছে। তো এই অঙ্কটা কিভাবে করব, 20 জন শিক্ষার্থীর গড় স্কোর কত 40, এটা এরকম ভাবে লিখব। আর 25 জন শিক্ষার্থীর কত, 25 জনের বলেছে 34, আর 15 জনের বলেছে 26। এবার এদিকে খেয়াল রাখো, এক সেকেন্ড, এই উপরে যেটা বলেছে এটা কি শিক্ষার্থীর সংখ্যা, নাম্বার, শিক্ষার্থী স্টুডেন্টের সংখ্যার আমরা এটা কি করব, রেশিও নিয়ে নেব। কাটাকাটি করলে 5 দিয়ে করলে 4 5 20, 5 5 25, আর এটা 3 5 15, রেশিও নিয়ে নেব, তাহলে সোজা হবে। আর এদের একটা ওভারঅল একটা গড় আমাদের ধরে নিতে হবে। তো এখানে তো এখন অ্যান্সার আমাদের এখানে 34 দেওয়া আছে বলে মনে হচ্ছে যেন 34 হবে, তাই 34 ধরি। কিন্তু আমরা যখন না জানতাম তাহলে আমাদের কি এই অপশনের মধ্যে যে কোনো একটা ধরতে হতো, বা যে কোনো সংখ্যা ধরলেই হবে। তো আমরা এর কাছাকাছি এমন একটা সংখ্যা ধরতে হবে যাতে যোগ বিয়োগে সুবিধা হয়। তাহলে আমরা এই অপশনের মধ্যে যে কোনো একটা ধরবো। আমরা ধরলাম 35, 35 হলো এদের গড়। তাহলে এবার কি করব, এই 40 35-এর থেকে কত বেশি, 5 বেশি, তাহলে +5। এবার এখানে সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা টোটাল কত 4, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে করতে হবে +20। তারপরে দ্বিতীয়টা ক্ষেত্রে কি হবে, 34, 34 35-এর থেকে 1 কম, তার মানে এটা কি -1। এবার এখানে টোটাল শিক্ষার্থীর সংখ্যা তো 5, তাহলে একে 5 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এটা কত হবে, -5। দ্বিতীয় ক্ষেত্রে সেম ভাবে 26 35-এর থেকে কত কম, 9 কম, 9 কম, এখানে টোটাল শিক্ষার্থী কটা 3, তাহলে 3 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এখানে কত হবে, -27। তাহলে এবার এখানে কি দাঁড়ালো, এখানে +20, এখানে -5, আর এখানে -27। তাহলে আমরা কি করবো এবার, +20 -5 -27 এরকম ভাবে লিখবো। এবার এই ওভারঅলটাকে টোটাল শিক্ষার্থী কত হবে, 4 আর 5 9, 9 আর 3 12, এই 12 দিয়ে ভাগ করে দিতে হবে।
তাহলে এখানে কত হবে, এখানে -5 আর -32 অর্থাৎ উপরে -12 থাকবে আর নিচে 12, কাটাকাটি করলে -1 হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস হয়েছে তাহলে কি করতে হবে, এই 35-এর থেকে একটা মাইনাস করে দিতে হবে। আর যদি এখানে +1 হতো তাহলে এটা যোগ করতে হতো, তাহলে এখানে -1 করলে কত হবে, এটা 34, তাহলে 34 হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখো বা, বিজয়ের কাছে 1218 টাকা আছে। এই টাইপের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শিফটে একটা করে ছিল আছে। তো বিজয়ের কাছে 1218 টাকা, এই টোটাল টাকা কত, 1218। তিনি অর্থরাশিটিকে তার ছেলে অজয় আর প্রকাশের মধ্যে ভাগ করে দেন, তাদের 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন, যথাক্রমে 14 বছর আর 15 বছর পরে অজয় ও প্রকাশ একই পরিমাণ অর্থরাশি পান। এটা মাথায় রাখতে হবে। বিজয় প্রকাশকে কত পরিমাণ অর্থরাশি দিয়েছে সেটা বলতে হবে। তো 10% বলতে আমরা কি বুঝি, 10% মানে 1/10। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, সুদ বা সুদ আসল গুণোত্তর আকারে বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে 10 টাকা যদি তোমার আসল হয়, সুদে আসলে কত হবে, 1 টাকা সুদে হবে কত, 11। অর্থাৎ যেটা আসল হবে তার সাথে এইটা গুণ আকারে বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে আমরা ধরে নিলাম অজয়কে টাকা দিয়েছিল, তাহলে এটা কিভাবে বৃদ্ধি পাবে, 11/10 গুণ হতে হতে থাকবে। প্রথম বছর 11/10 দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয় বছরে আবার 11/10 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এটা কবার গুণ করতে হবে, 14 বার, কারণ এর বয়স বলেছে 14 বছর পর্যন্ত থাকবে, সুদটা কাটানো হবে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, প্রকাশকে ধরো P টাকা দেওয়া হয়েছিল, তাহলে এর সাথে 11/10 কবার গুণ করতে হবে, 15 বার, কারণ এটা বলেছে 15 বছর দিয়ে সমান হবে টোটাল সুদে আসলে। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এবার এখানে দেখো 11/10 এখানে পাওয়ার আছে 14, এখানে আছে 15, তাহলে পাওয়া কি হবে, কাটাকাটি মানে এখানে ভাগ, তাহলে পাওয়ারে বিয়োগ হবে, তাহলে 15 থেকে 14 বিয়োগ করলে 1 হয়, তাহলে অর্থাৎ 11/10 এখানে পড়ে থাকবে একটা। তাহলে এবার কি হবে, এই a আর এই 10 গুণ হবে, অর্থাৎ 10a হবে এইদিকে, আর এই p আর এই 11 গুণ হবে, তাহলে 11p হবে। তাহলে a/p অর্থাৎ a:p যে রেশিও সেটা হবে কি 11/10। তাহলে এখান থেকে ওই যে 1218 টাকাটা কি অনুপাতে দেওয়া হবে, 11:10। তো এখানে অজয়কে যদি 11 টাকা দেওয়া হয় আর প্রকাশকে দেওয়া হবে তাহলে 10 টাকা, এই অনুপাতে দেওয়া হবে। তার টোটাল টাকা এখানে কত, 21 টাকা, কিন্তু এখানে টোটাল টাকা বলেছে কত, 1218 টাকা। 1218 টাকা 21-এর মান। তো আমাকে এখানে জানতে চেয়েছে কি প্রকাশকে কত টাকা দিয়েছে, অর্থাৎ 10-এর মান জানতে চেয়েছে। তো এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে একবারে। এটা 7 দিয়ে 3, 7 দিয়ে 7 1 7, 7 7 49, 7 7 49, তারপরে 4 7 28, 3 দিয়ে 3 5, 3 5 15, 3 8 24, 580 হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, এ এবং বি এর বয়সের অনুপাত হলো 4:9, বয়সের অনুপাত হচ্ছে 4:9। যদি তাদের বয়সের পার্থক্য বলেছে 10 বছর, তাহলে এখন থেকে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কি হবে সেটা বার করতে হবে। তো এখানে এই অনুপাতটিতে বোঝাচ্ছে কি, এর যদি বয়স 4 বছর হয়, বির হবে কত, 9 বছর, তাহলে এদের বয়সের পার্থক্য কত, এখানে পার্থক্য হলো 5, তাহলে 5-এর মান ওখানে দেওয়া আছে 10, তাহলে 1-এর মান কত, 2। তাহলে এবার এখান থেকে আমরা এই এ আর বির বয়সটা বার করে নিতে পারবো। তাহলে এই 4-এর মান কত হবে, 4-এর মান হবে 8, 9-এর মান কত হবে, 18 হবে। তো এবার বলেছে কি 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কি হবে, তাহলে এর বয়স 8 বছর, তাহলে 4 বছর পর 4 যোগ হয়ে যাবে, অর্থাৎ 12 বছর বয়স হয়ে যাবে, 12 আর 18 বছর বয়স বীর, 4 বছর পর কত হবে, 22 বছর বয়স হয়ে যাবে, কাটাকাটি করে ছোট করে দিই, 2 দিয়ে 11, 6:11 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, একজন দোকানদার যদি 5টি কিনুন এবং 1টি বিনামূল্যে পান এর একটি স্কিম অফার করেন, তাহলে কার্যকর ছাড়ের শতাংশ কত সেটা বার করতে হবে।
তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করব, এখানে একটি বিনামূল্যে পাচ্ছি মানে ছাড় দিচ্ছে কত, একটা, এটা আমরা উপরে লিখে নেব। তারপরে এখানে টোটাল কেনা বেচা কটা হচ্ছে 5 আর 1 কটা 6, এখানে 6 লিখতে হবে। অনেকে কি করে এখানে 6 না লিখে এখানে 5 লেখে, এই 5টি কিনলে বলেছে, এখানে কিন্তু আলটিমেটলি কেনা বেচা করতে হচ্ছে 6টি, 5টি নয়। তাই এখানে 1/6 ইন্টু 100 করে দিতে হবে। তাহলে এটা কত হবে 100/6। তো আমরা 1/6 এর মান আমরা তো জানি, এই ভগ্নাংশের মান 16.2 বা 16.66 একবারে হয়ে যাবে, এটা অ্যান্সার করে দেবো। অথবা এটা ক্যালকুলেশন করলে 50/3 পূর্ণ ভাঙলে কত হবে 348.66 এরকম চলতে থাকবে। তো এটা কি করব, যেহেতু 5-এর বড় তাই এটা একবার আগে এটা 16.67%, এটা লিখে নিতে পারি। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা কি, একদম সোজা কোশ্চেন এটা। কি বলেছে 13 থেকে 11 বিয়োগ করলে কত 2 থাকে, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এখানে 1, আর 5 আর 5 ভাগ করলে কত হয় 1 হয়, তাহলে এইদিকে 1 শুধু। আর এদিকে 16 আর 12 গুণ করলে কত হয় 16, 6 বারং 72, 2 হাত থেকে 7, 192 ইন্টু 1 অর্থাৎ এই 192 অ্যান্সার। 2 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যদি বার্ষিক 10% সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশির উপরে 3 বছরের প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য বলেছে 124 টাকা, তবে মূল অর্থরাশির পরিমাণ কত সেটা বার করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো ধরলাম 100 টাকা হলো আসল। যদি 100 টাকা আসল হয় তাহলে প্রত্যেক বছরে 100 টাকার 10% কত 10, তাহলে প্রত্যেক বছরে 10 টাকা করে সুদ হবে সরল সুদের ক্ষেত্রে। তা 3 বছরে সুদ কত হবে 30 টাকা। তাহলে এটা হলো কি সিম্পল ইন্টারেস্ট কত হবে, তাহলে 30 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, এই 10%-এর সাকসেসিভ বার করতে হয়, 3বারের 10%-এর 3বারের সাকসেসিভ। আমাদের এটা মনে রাখতে হবে, এটা কত হবে 33.1% হয় 3বারের সাকসেসিভ। তাহলে এখানে কি ওই 100 টাকা 33.1% মানে কত এই 33.1, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে কত হবে 33.1, এটা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। তো এই 10%-এর 3বারের সাকসেসিভ আমরা কি করে বার করব, প্রথমে এই দুটো বার করে নেবো, কত হবে 21%, তারপরে আবার এই 21% আর এই 10%-এর সাকসেসিভ বার করতে হবে, এরকম ভাবে করে নেব। তো আমরা এখান থেকে এই দুটো করলে কি হবে, আমি প্রথমে করে দেখাচ্ছি 10 প্লাস 10 ইন্টু 10/100, তাহলে কত হয় এখানে 20 প্লাস এখানে 1 হবে, তাহলে 21% হবে এই প্রথম ক্ষেত্রে 21%। আর 21%-এর সঙ্গে এই 10% করতে হবে, আমি একটু মুছে দিই এখানে জায়গা কম আছে। তাহলে এই দুটো মিলিয়ে হলো সাকসেসিভ কত 21%। আর তাহলে এবার এই 21 আর এই 10 করতে হবে 10%-এর কত হবে 21 আর 10 প্রথমে যোগ করতে হবে কত 31 প্লাস 21 ইন্টু 10/100, তাহলে এটা শূন্য, তাহলে এটা হচ্ছে 2.1, তাহলে যোগ করলে কত 31 আর 2.1 যোগ করলে 33.1%। তো এরকম ভাবে বার করতে হয়, আমি সেটা মনে রাখতে হবে, মনে রাখলে এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এখানে দেখো সরল সুদ 30 টাকা, চক্রবৃদ্ধি সুদ হলো 33.1 টাকা, তাহলে এদের পার্থক্য কত 3.1 এই টাকা পার্থক্য। তো এখানে এই পার্থক্য দেওয়া আছে কত 124, তাহলে 124 কার মান এই 3.1 এর মান, আমাকে বার করতে মূল অর্থরাশি কত, মূল অর্থরাশি বলতে আমরা ধরেছিলাম 100 টাকা, 100 মান বার করতে হবে। তো এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে আরেকটা শূন্য হয়ে যাবে এই দশমিকের জন্য, 31 একবারে 4 দিয়ে 4000 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, বার্ষিক 100% হারে 2 বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ, এখানে সরল সুদ বলেছে 387 হলে মূলধনের পরিমাণ কত। সেম ভাবে আমরা সরল 100 টাকা আসল ধরে নেব, তাহলে 100 টাকার 100% কত হয় 6 টাকা, তাহলে প্রত্যেক বছরে সুদ হবে কত 6 টাকা করে, 2 বছরে তাহলে টোটাল সুদ হবে কত 12 টাকা। তাহলে এই এখানে সুদ বলেছে 387, তাহলে 387 হলো 12-র মান। এবার এখানে মূলধন চেয়েছে অর্থাৎ 100-র মান জানতে চেয়েছে। কাটাকাটি করি, 3 দিয়ে যদি কাটি 3 4 12,
3 12 36, 3 9 27, 4 দিয়ে 25, 25 দিয়ে 5 9 45, একমাত্র ইউনিট ডিজিট 5 এটাই আছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এবার গুণ করলে ওটা 3225 হবে। নেক্সট, পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, জাকির শহর এ থেকে শহর বি তে যাত্রা করছেন। জাকির তার স্বাভাবিক গতিবেগের 1/4 বেগে গাড়ি চালালে 45 মিনিট দেরিতে শহর বি তে পৌঁছান। জাকির তার স্বাভাবিক গতিবেগে গাড়ি চালালে শহর এ থেকে শহর বি পর্যন্ত যাত্রা করতে যে সময় নেয় সেটা বার করতে হবে। তো এখানে আমরা কি গতিবেগ বা স্পিডের রেশিও পাবো। ও স্বাভাবিক গতিবেগ যদি 4 হয় তাহলে যাচ্ছে কত, স্বাভাবিক এটা 4, যাচ্ছে কত 1 এ, তাহলে স্পিড হলে 4:1। তো টাইমের রেশিও এর উল্টোটা হবে 1:4। তো এখানে দেখো, স্বাভাবিক গতিবেগে গেলে যদি 1 মিনিট বা 1 ঘন্টা যদি টাইম লাগে, তো এই যে পরের যে দ্বিতীয় গতিবেগে যাচ্ছে এতে গেলে 4 লাগবে, অর্থাৎ এখানে লেট হচ্ছে কত 3। তা 3 এর মান এখানে দেওয়া আছে কত 45, 3 এর মান যদি 45 তাহলে 1 এর মান কত হবে 15। তাহলে এই 1 এটাই তো এখানকার এর এই 1 এটাই হলো তো স্বাভাবিক টাইম, স্বাভাবিক গতিবেগে গেলে এই টাইমটা লাগে, অর্থাৎ 1 এর মান কত 15। তাহলে এটাই জানতে চেয়েছে যে স্বাভাবিক কি বলেছে, বিপ্লব যাত্রা করতে যে সময় লাগতো, অর্থাৎ স্বাভাবিক গতিবেগে গেলে যে সময় লাগতো সেটাই বলেছে, তাহলে এটাই 15 হবে এখানে সঠিক অ্যান্সার। 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে, পরপর 3 মাসে জ্বালানির দাম 25%, 10%, 30% হ্রাস পেয়েছে, কিন্তু চতুর্থ মাসে তা 60% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ মাসে জ্বালানির দাম এটির মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা বলতে হবে। তো এখানে কি করতে হবে, এটা 25%, এই প্রত্যেকটা পার্সেন্ট এটা রেশিও মেথড ইউজ করতে হবে। 25% মানে আমরা লিখতে পারি কত 1/4। তাহলে এখানে কি, এখানে একদিকে লিখতে হবে ওল্ড, ওল্ড অর্থাৎ পুরনো দাম, আর নিউ অর্থাৎ 1/4 বলতে যদি 4 টাকা যদি আগে দাম থাকতো তাহলে এখন 1 টাকা কমে কত হবে, এখন হবে 3 টাকা। আবার 10% বলতে আমরা বুঝি 1/10, অর্থাৎ 10 টাকা যদি আগে থাকতো দাম তাহলে এখন 1 টাকা কমে কত হবে 9 হবে। সেম ভাবে 30% এর মান 3/10, 3/10 বলতে 10 টাকা যদি আগে থাকে এখন 3 টাকা কমে হবে 7 টাকা। সেম ভাবে আর এখানে কি বলছে 60% বৃদ্ধি পেয়েছে চতুর্থ মাসে, তাহলে 60% এর মান কত 3/5। 20 দিয়ে কাটলে এটা 60/100, কাটাকাটি করলে 20 দিয়ে 3/5, অর্থাৎ 3/5 হবে। অর্থাৎ যদি 5 টাকা যদি আগে দাম থাকে এখন 3 টাকা বেড়ে হবে কত 8 টাকা। এবার কি করব আমরা, এটা গুণ করে দিতে হবে। এবার তার গুণ করার আগে দেখব সাইডে কাটাকাটি যায় কিনা। এই 4, 1 সেকেন্ড, সরি, এই 4 দিয়ে এই 8 কে যদি আমি কাটি তাহলে এখানে কত 2 পড়ে থাকবে। এই 2 দিয়ে আবার এই 10 কে কাটলে 5 হবে, তাহলে এখানে পড়ে থাকবে 5 5 25, 250। এখানে কত পড়ে থাকবে 7 9 63 কে 3 দিয়ে গুণ করলে 9 18 189। তাহলে এখানে কি হয়েছে 250 থেকে 189 হয়েছে, কত কমেছে এদিকে 11 আর এদিকে 50, তাহলে 61 কমেছে। 61 কমেছে 250-এ, 100 কত 50 দিয়ে 2, 50 দিয়ে 5, তাহলে এটা কত হবে 122/5, 5 দিয়ে 5 দুকানে 10, 5 4 20.4, এরকম হবে 24.4 হবে। এটা কি হয়েছে কমেছে, তাহলে এটা কি এটা কমেছে 61, তাহলে এটা হ্রাস পেয়েছে। তাহলে 3 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট, 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যদি 30টি খেলনার বিক্রয় মূল্য 50টি খেলনার ক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভের শতাংশ কত সেটা বার করতে হবে। তো এটা কি করে করব, 30টি খেলনার বিক্রয় মূল্য বলেছে 30, এরকম ভাবে লিখবো 30 এসপি ইকুয়াল টু কত 50 সিপি ক্রয় মূল্য। তো এবার এটা কি কাটাকাটি করলে 0 0 কেটে দেবো, তাহলে 1 সেকেন্ড, সিপি আর এসপি রেশিও বার করে নেবো। এখানে সিপি বলতে ক্রয় মূল্য, সিপি বাই এসপি ইকুয়াল টু কি হবে 3/5। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে যে একটা জিনিস, ওই জিনিসটা 3 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছে।
মানে তাহলে এখানে লাভ হচ্ছে কত, 2 টাকা লাভ হচ্ছে 3 টাকার উপর, 100 টাকায় কত। তো আমরা জানি 1 এর 3 মানে কত, 33.33, আর 2 এর 3 তাহলে ডবল হয়ে যাবে, 66.66, এটা হবে। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এটা আমরা পরীক্ষার ক্ষেত্রে করে দেবো। তো এছাড়া যদি কারো জানা না থাকে, যদি গুণ করতে চায়, তাহলে কি করবে, 200/3 পূর্ণ ভাঙলে কত হবে, 318, 318, আর তারপর 2/3 হয়, এটা দশমিকে পরিণত করতে হবে, তাহলে এটা কত, পরেও 6 এরকম চলতেই থাকবে। তো এটা যেহেতু এইদিকে পাশের বড়, তাই যেহেতু বলেছে দুটো ডিজিট নিতে হবে দশমিকের পর, তাহলে এটা কি করবো, এই 6কে আমরা বড় করে নেবো, এখানে পাশের যেহেতু বড় এটা, তাহলে কত হবে, 66.6, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, হ্যাঁ 15 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এক্স এর 2% এর মান 336, তো 336, এক্স এর 2% এর মান আমাকে বার করতে হবে, এক্স এর মান, এক্স এর কোনো সংখ্যা অবশ্যই তার 100% হয় পুরোপুরি, তাহলে 100% এর মান বার করতে হবে। তো এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে, পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে, দিয়ে এখানে 2 দিয়ে 50, 50 দিয়ে গুণ করলে এই 16,800 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেনটা কি বলেছে, সঞ্জয় এবং তান্নু এককভাবে কাজ করে যথাক্রমে 6 এবং 20 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তান্নু কাজ শুরু করে এবং যদি তারা বিকল্প দিনে কাজ করে, অর্থাৎ তান্নু এখানে বলেছে তান্নু কাজটা শুরু করে এবং যদি তারা বিকল্প দিনে, অর্থাৎ একদিনে একদিন আর একদিন ও এরকম ভাবে কাজ করে, তাহলে কতদিনে কাজটি সম্পূর্ণ হবে। তো আমরা লিখে নিই, সঞ্জয় কতদিনে করতে পারে কাজটা, 6 দিন। তান্নু করতে পারে কতদিনে, 20 দিনে। এদের এলসিএম কত হবে, 60, তাহলে এটা 10, এটা হবে 3। তাহলে এখানে কি বলেছে, এর মানে বোঝায় তান্নু একদিনে 3টি কাজ করে আর সঞ্জয় একদিনে 10টা কাজ করে। তাহলে এরকম প্রথম দিন কাজ শুরু করবে কে, তানু 3 কাজ করবে, তারপরে দ্বিতীয় দিন কে করবে 10, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে দুদিনে কটা কাজ হবে, 13টা কাজ হবে। এবার আমাকে টোটাল কাজ এরকম ভাবে চলবে, তার পরের দিন আবার তান্নু আসবে, তারপরে আবার সঞ্জয় আসবে, এরকম ভাবে কাজটা চলবে। তাহলে দুদিনে ইয়ে চলছে আর কি। তাহলে দুদিনে মোট কটা কাজ হবে, 13টা কাজ হবে। তো আমাকে এখানে টোটাল কাজ তো 60 এর জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে এটাকে 13কে যদি আমি 4 দিয়ে গুণ করি, কত হবে, 52। তাহলে একেও 4 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 8 দিনে কাজ হবে কত, 52 কাজ। তারপরে নেক্সট 9 নম্বর দিনে কাজ কে আসবে, 9 নম্বর দিনে কাজ করবে তান্নু, তাহলে 3টে কাজ করবে, অর্থাৎ 55টা কাজ হয়ে যাবে। তাহলে আর কাজ পড়ে আছে কত, 5টা কাজ পড়ে আছে। এবার এই 5টা কাজ কে করবে, সঞ্জয় করবে নেক্সট দিনে এসে। তাহলে সঞ্জয় বলেছে একদিনে 10টা কাজ করে, তাহলে 5টা কাজ করতে তার হাফ দিন লাগবে, অর্থাৎ 0.5, বা তাহলে 9.5 বা 9.5 দিনে এই টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে 3 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। 17 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 168 পাই, এর উচ্চতা দেওয়া আছে, এটা এটা মনে রাখতে হবে, মিটার এককে দেওয়া আছে, আর এটা সেন্টিমিটার। এর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ। তো এখান থেকে আমরা লিখতে পারি কি, 1/3 পাইটা রেখেই দেবো, পাই আর স্কোয়ার মান বার করতে হবে, এইচ এর মান এখানে দেওয়া আছে কত, 0.12 মিটার, এখানে দেখো মিটার আছে, তাহলে মিটারকে আমি সেন্টিমিটার নিয়ে যাবো, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে, এটা 12 সেন্টিমিটার হয়ে যাবে, তাহলে ইন্টু 12, এটার মানই দেওয়া আছে 168 পাই। এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই সূত্রটা আমার আর দরকার নেই এখানে। তো তো এবার কি করব, এটা কাটাকাটি করতে হবে, পাই আর পাই কেটে দেবো, তারপরে এখানে কি 3 দিয়ে 3 4 12, আর এখানে 4 দিয়ে 4 4 16, 4 2 8, তাহলে আর স্কোয়ারের মান দাঁড়াবে 42, তাহলে আর এর মান দাঁড়াবে কি, √42। তো এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে, রূপালী বিজ্ঞানে যত নম্বর পেয়েছিল গণিতে তার চেয়ে দ্বিগুণ নম্বর পেয়েছে। গণিত, বিজ্ঞান ও কম্পিউটার তার প্রাপ্ত নম্বর কত, টোটাল 234 হলে গণিত ও কম্পিউটার তার নম্বরের অনুপাত এত হলে গণিতে রূপালীর প্রাপ্ত নম্বর কত সেটা বার করতে হবে। তাহলে এখান থেকে দেখো
আমাকে এর 3টে সাবজেক্টের নাম্বারের যদি অনুপাত পেয়ে যায় তাহলে আমরা, আর টোটাল নাম্বার এখানে দেওয়া আছে, তাহলে আমরা আলাদাভাবে গণিতে কত নাম্বার পেয়েছে বলতে পারবো। তাহলে এখান থেকে কি করব আমরা, দেখো ও কি করেছে, ম্যাথ প্রথম ক্ষেত্রে বিজ্ঞানে আর ম্যাথে, অর্থাৎ কি বলেছে, বিজ্ঞানে যত নম্বর পেয়েছে গণিতে তার চেয়ে দ্বিগুণ নম্বর পেয়েছে, অর্থাৎ বিজ্ঞান বলতে গেলে এস দিয়ে সায়েন্স বোঝাচ্ছে এখানে, সায়েন্সে পেয়েছে যদি 1 পায় তাহলে গণিতে বা ম্যাথে পেয়েছে 2, এই অনুপাতে পেয়েছে। আর তারপরে আবার কার সাথে অনুপাত এখানে দেওয়া আছে দেখো, গণিত আর কম্পিউটার, অর্থাৎ এই ম্যাথ আর কম্পিউটার দেওয়া আছে, আমরা এই সাইডে আবার কম্পিউটার লিখে নেবো, সি দিয়ে কম্পিউটার। তো কম্পিউটার ক্ষেত্রে কি বলেছে, অনুপাত কি অনুপাতে 4:3, অর্থাৎ ম্যাথে যদি 4 পায় আর কম্পিউটার পাবে 3, তাহলে এই অনুপাতে পাবে। তো আর কি করব, এরপর কি করব, এই যেগুলো ফাঁকা আছে সাইডের গুলো দিয়ে, এখানে 2 আছে সাইডে, তাহলে এখানে দেব, আর 4 এইখানে দেবো, তাহলে কত হবে, এখানে 4 দিয়ে এবার গুণ করতে হবে, 2 আর 3 গুণ করলে 6, তারপরে এখানে 2 গুণ 8, আর এদিকে 4। তো এবার এটাকে 2 দিয়ে কেটে ছোট করবো, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3, তাহলে 3:4:2 অনুপাতে ওরা ও গণিতে কি কি সাবজেক্ট, কম্পিউটার, গণিত আর কম্পিউটারে, ম্যাথে আর সায়েন্সে নাম্বার পেয়েছে। তাহলে টোটাল নাম্বার এখানে দেওয়া আছে কত, 234। 234 তাহলে কত মান, 3 আর 4 7 আর 9, 9 এর মান। তো আমাকে এখানে জানতে চাইছে গণিতে কত, অর্থাৎ এই 4 এর মান জানতে চেয়েছে, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 9 দিয়ে, 9 দোকানে 18, 6 9 54, 104। তো এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেনটা কি বলেছে, মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করে, 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 2 হয়, তাহলে এই 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে 14 পড়ে থাকলো, তাহলে 8 দিয়ে 2, তাহলে টোটাল এখানে 16 পড়ে থাকলো, আর 5 দিয়ে 5 13 65, তাহলে এখানে 13 আর এদিকে 16 গুণ করতে হবে। তো একবারে গুণ যদি করি, 3 16 48 আর 8 হাত থেকে 4 চলে আসে 2 দিব, 208 হবে সঠিক আনসার। নেক্সট 20 নম্বর কোশ্চেনটা দেখো, এটাই আজকে লাস্ট কোশ্চেন। কি বলেছে, রাকেশ 154টি চেয়ার বিক্রি করেছে, 66 চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তার শতকরা লাভ কত সেটা বার করতে হবে। তো এখানে কি হচ্ছে, 66 চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, এখানে আমাকে মনে রাখতে হবে বিক্রয় মূল্যের সমান লাভ করেছে বলেছে, তাহলে আমরা কি ধরে নেব, প্রত্যেকটা জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা করে ধরে নেবো, তাহলে 66টার বিক্রয় মূল্য কত, 66 টাকা, এই 66 টাকা বলেছে প্রফিট বা লাভ হয়েছে। আর এই ক্ষেত্রে এখানে 154টি চেয়ার বিক্রি করেছে, তার মানে কি 154টি চেয়ার কিনতে হয়েছে তবে তো সে বিক্রি করেছে, কেনা বেচা করেছে আর কি। তাহলে এইখান থেকে এই যেটার সমান বলবে, এখানে যদি বলতো ক্রয় মূল্যের সমান, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বার করতাম, আর এখানে যেহেতু বলেছে বিক্রয় মূল্যের সমান, তাহলে আমরা বিক্রয় মূল্য বার করে নেবো এখান থেকে। তাহলে 154টি চেয়ার বিক্রি করেছে, তাহলে 154টি চেয়ারের যদি 1 টাকা করে দাম হয়, তাহলে কত টাকায় বিক্রি করেছে, 154 টাকায় বিক্রি করেছে। তাহলে আমরা এখান থেকে প্রফিট অর্থাৎ লাভ আর বিক্রয় মূল্য পেয়ে গেলাম, তাহলে আমরা ক্রয় মূল্য বার করে নেবো এখান থেকে। তুমি 66 টাকা লাভ করেছো 154 টাকায় বেচে, তাহলে তুমি কিনেছিলে কত জিনিসটা, তাহলে 154 থেকে 66 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে এখানে, তো এখানে দেখো 66, তাহলে এখানে 4 34 34 আর 34 38 84, তাহলে 84 হবে আমার ক্রয় মূল্য। তাহলে এখানে লাভের শতাংশ বার করতে হবে, তাহলে 66, 1 সেকেন্ড, এটা 88 হবে, হ্যাঁ 34 আর 54 88 হবে, 88, তাহলে 66 টাকায় লাভ করেছে 88 টাকার উপর, 100 টাকার উপরে কত, তো এখানে 11 দিয়ে 6 8, আবার 2 দিয়ে 3, আর এটা হবে 4, 4 দিয়ে 25, তাহলে এটা কত হবে, 75% হবে সঠিক অ্যান্সার, 75% হবে সঠিক অ্যান্সার। এটাই ছিল আজকের এই শিফটের লাস্ট কোশ্চেন। তো আজকের ক্লাসটা আমি এখানে রাখছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, এর ফলে আমি যখনই অন্য ক্লাস নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে।